আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মূলত সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ভোর রাতে উঠেছি এবং যখন জানতে পারলাম যে আশঙ্কা করছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইরান আক্রমণ চালিয়েছে। এখন এই যে একটি রাষ্ট্রের উপর এই সময়টিতে যখন সারা বিশ্ব কাঁপছে, পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে মানুষ সুখে আছে, শান্তিতে আছে। আমরা যারা বাংলাদেশে আছি, আমরা আমাদের যে কষ্ট, সেই কষ্ট দিল্লির চক্রান্ত, সেই কষ্ট চীনের গ্রাস, সেই কষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাস এবং সীমান্তে একদিকে মায়ানমারের সেই যে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি, অন্যদিকে আমাদের উত্তরবঙ্গে যে চিকেন নেক রয়েছে, সেখানে ভারত সৈন্য সমাবেশ করছে। ৩টি পার্বত্য জেলা অশান্ত। ঢাকা শহর নুয়ে পড়েছে, চলছে না। প্রেস ক্লাবের সামনে, দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে শুরু করে যে সকল জায়গাতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কে পয়েন্ট রয়েছে, সেখানে যে যার মতো করে দাবি আদায়ের সংগ্রামে পুরো রাজধানী অচল করে দিয়েছে। নির্বাচন, অর্থনীতি, ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া, দেশি বিদেশি চক্রান্ত নিয়ে যখন আমরা একেবারে বিপর্যস্ত, ঠিক সেই সময়টিতে আপনার এই যে ইরানের এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধটার মধ্যে মোটামুটি একটা সমতা ছিল। ইরান মানে একা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল এবং ইসরায়েলের যে সমর কৌশল, ইসরায়েলের যে প্রস্তুতি এবং ইসরায়েলের যে যাকে বলা হয় সুদীর্ঘকালের তাদের যে অস্ত্রের মজুদ, এর প্রতিটি পরতে পরতে রয়েছে আমেরিকা এবং ইউরোপের যাকে বলা হয় প্রত্যক্ষ অংশগ্রহণ। আমেরিকা যদি নতুন একটা ব্যালিস্টিক মিসাইল তৈরি করে, নতুন কোনো বোমারু বিমান তৈরি করে, কিংবা ফ্রান্স অথবা ইংল্যান্ড তারা যদি নতুন কোনো সমরাস্ত্র তৈরি করে, সেটি সবার আগে তারা ইসরায়েলে পাঠিয়ে দেয়, এমনকি নিজেদের বাহিনীতে সংযুক্ত করার আগে। ফলে ইরানের সঙ্গে যে যুদ্ধটা এখন হচ্ছে ইসরায়েলের, সেই যুদ্ধটা আমরা ধরে নিয়েছিলাম যে টেকনিক্যালি ইউরোপ আমেরিকার সাপোর্ট থাকবে, কিন্তু প্র্যাকটিক্যালি ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধ করছে। ইরানের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল, জয় পরাজয় একেবারেই অনিশ্চিত। দীর্ঘমেয়াদে যুদ্ধের ফলে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল, কিন্তু এই যুদ্ধে আমেরিকার অংশগ্রহণ এবং স্পষ্টতই ইসরায়েলকে সহযোগিতা করার জন্য এই যে তাদের অংশগ্রহণ এবং তারা B-2 যে বোমারু বিমান পাঠিয়েছে, এই বোমারু বিমানগুলো মূলত বিশেষ ধরনের এক বোমা বহন করে এবং সেই বোমা মাটির ভেতরে পাহাড় ভেদ করে ৩০০ থেকে ৩৫০ মিটার পর্যন্ত গভীরে ঢুকে তারা যে কোনো লক্ষ্যবস্তু আঘাত করে সেটা একেবারে তছনছ করে দিতে পারে। এবং সেই বোমারু বিমান দিয়ে আজকে ভোর রাতে ৩টি পরমাণু কেন্দ্র, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি পরমাণু কেন্দ্র হলো ইস্পাহানে। আপনারা জানেন যে পৃথিবীর যেগুলো ভূস্বর্গ রয়েছে, যেমন কাশ্মীর, তো এরকম একটি ভূস্বর্গ হলো ইস্পাহান। ইস্পাহানের মতো সুন্দর নগরী, সুন্দর পরিবেশ আছে। তো সেই ইস্পাহানে আক্রমণ চালিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যে দমভুক্তি করেছে এবং সারা বিশ্বকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এটা কেবলই মাত্র ইরান নয়, ইরানের যারা সম্পৃক্ত বিশ্বের ২০০ কোটি মুসলমান, তার বাইরে পৃথিবীর শত শত কোটি শান্তিপ্রিয় মানুষ, সকলের গালের উপর রীতিমতো চপেটাঘাত। আপনারা সবাই জানেন যে ইউরোপের প্রায় সব দেশ, এমনকি ইংল্যান্ড এবং আমেরিকার শান্তিপ্রিয় মানুষ, বিশেষ করে যারা এখন বিরোধী দল রয়েছেন, রিপাবলিকান পার্টির অ্যাগেনস্টে যারা ডেমোক্র্যাট রয়েছেন,
বেশিরভাগ ডেমোক্র্যাট এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে নিষেধ করেছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল মিলিটারি এক্সপার্ট রয়েছে তারাও গত ১ সপ্তাহ যাবৎ শুধু বারবার বলছে যে এই যুদ্ধে সরাসরি যোগদান করা মানে এই মুহূর্তে একটা আত্মহত্যার শামিল। তো তারপরেও ইরানের সঙ্গে প্রতারণা করে, ইরানের সঙ্গে যাকে বলা হয় ছলচাতুরি করে, মানে আমি ইরানের পক্ষে আছি, ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, আবার বিপক্ষেও নেই, পক্ষেও নেই। আমি ১৫ দিন পরে সিদ্ধান্ত নেব, আফটার 15 ডেজ। এই সকল মানে দ্ব্যর্থবোধক কথা, মানে অনেকটা আমাদের বাংলাদেশের সেই নির্বাচন হতে পারে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, এইরকম একটা কথা যে ১৫ দিন পরে সিদ্ধান্ত নেব। তো এই ১৫ দিন পরে সিদ্ধান্ত নেব, এইভাবে একটা প্রতারণামূলক কথাবার্তা বলতে। আর অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছে আলোচনার জন্য এবং বিভিন্ন অ্যাঙ্গেলে ইরানের সঙ্গে আলোচনা করার জন্য তারা কূটনৈতিক চাপ প্রয়োগ করছে। মধ্যপ্রাচ্যে তাদের যারা বন্ধু আছে তাদের মাধ্যমে, ইউরোপ এবং আমেরিকার যে সকল লবিস্ট গ্রুপ আছে তাদের মাধ্যমে ইরানের সঙ্গে একটা সমঝোতা করার চেষ্টা যখন চালিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়টিতে গভীর রাতে তারা এই আক্রমণটা চালিয়েছে, যেটা আঘাত এনেছে ইরানের যে স্থানীয় সময় ভোর রাতে। ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু এটার ফলে যে একটা নতুন মাত্রার যে যুদ্ধ শুরু হয়ে গেল, সেই যুদ্ধের প্রথম যে ধাপ সেটি হলো এই যুদ্ধে ইরানের সাথে ইসরায়েলের সাথে এই যুদ্ধে ইসরায়েল পরাজিত হয়েছে। যদি তারা পরাজিত না হতো, কোনো অবস্থাতেই তারা তাদের বন্ধু আমেরিকাকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে এই যুদ্ধে অংশগ্রহণ করাতো না। অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে, সেই গোয়েন্দা রিপোর্টে নিঃসন্দেহে তারা যুদ্ধের যে পরিবেশ এবং পরিস্থিতি, তাদের মনে হয়েছে যে তাদের বন্ধু রাষ্ট্র ইসরায়েল সম্ভবত অথবা দীর্ঘমেয়াদে এই যুদ্ধ করা সম্ভব নয়। কাজেই ইরানকে স্টপ করার জন্য তারা তাদের যে একেবারে সবচেয়ে শক্তিশালী মারণাস্ত্র এই মুহূর্তে যেটি রয়েছে B-2 বিমান, এর চেয়ে শক্তিশালী অস্ত্র আর নেই। পরমাণু বোমা বা নিউট্রন বোমা এইগুলোর বাইরে যে প্রচলিত যে যুদ্ধ, সেই প্রচলিত যুদ্ধের মধ্যে হাইয়েস্ট লেভেলের শক্তি তারা ইতিমধ্যে প্রয়োগ করে বসেছে। এখন সারা পৃথিবী জুড়ে আলোচনা চলছে। আমি যাকে বলা হয় এই বিষয়ে আপনাদের সাথে লাইভে অংশগ্রহণ করছি, তখন দেখলাম যে ভারত বলেন, মধ্যপ্রাচ্য বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব জায়গা থেকে সমস্ত গণমাধ্যমগুলো তাদের আলোচনা সমালোচনা তুঙ্গে রেখেছে। কিন্তু আমাদের যে আলোচনা ওদের মতো নয়। আমরা বাঙালি যারা রয়েছি, আমাদের আসলে আবেগ এখানে অনেক কাজ করে। বিবেকের চাইতেও আবেগ এখানে বেশি কাজ করে। আমাদের মুসলমান ভাইরা যারা কাশ্মীরে আছেন, যারা আফগানিস্তানে ছিলেন, তারপরে যারা ইয়ামেনে আছেন, তারপরে গাজা আছেন, ফিলিস্তিনেতে আছেন, তাদের উপর এই পশ্চিমা শক্তি এবং তাদের দোসর এবং জায়োনিজমে আদিষ্ট এই রাষ্ট্রটি, অর্থাৎ ইহুদিবাদের এই রাষ্ট্রটি ইসরায়েল, প্রকাশ্যে অপ্রকাশ্যে গত 50টি বছর বা তারও অধিক সময় ধরে যে জুলুম, অত্যাচার, যে রক্তের গঙ্গা বয়ে দিচ্ছে, এটি আমাদের মনের মধ্যে যে বিষক্রিয়া তৈরি করেছে, আমরা সেই বিষের উপরে বসে ইরানকে মনে করেছিলাম যে আমাদের মুক্তির একটা পথ হয়তো ইরান তৈরি করতে যাচ্ছে। দ্বিতীয়ত, আমাদের যে ধর্মীয় বিশ্বাস, সেই ধর্মীয় বিশ্বাসও ইরানকে কেন্দ্র করে, অর্থাৎ কিয়ামত, ইমাম মাহাদির আগমন, মালহামা, আমরা যে কথাগুলো ধর্মীয় যে টার্মে ব্যবহার করি তার সঙ্গে ইরান জড়িত। ফলে এই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে নানাভাবে ইনফ্লুয়েন্স করছে। কেউ পক্ষে যাচ্ছে, কেউ বিপক্ষে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই পক্ষে এবং তারা চাচ্ছে কায়মনো বাক্যে ইরানের এই যুদ্ধে বিজয় হোক। তো এর মধ্যে যখন আমেরিকা আক্রমণ করে বসলো, তখন এটার পরিণতি কোন পর্যায়ে যেতে পারে সেটি নিয়ে আমি যতটুকু আমার ক্ষুদ্র বুদ্ধি আছে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখে আসি যে আমার সঙ্গে লাইভে কতজন আছেন। সম্মানিত দর্শক,
একজন লিখেছেন আতাউর শেখ, ১২ ভাতারে গুলাম, ময়লা রানী, গুলাম, ময়লা রানী, গুলাম, ময়লা রানী আর কি যেন বলেছে শুধু আর কিছু না। আল্লাহ আপনারকে রহম করুন আতাউর শেখ। আমি মন খারাপ করে মুসলিম উম্মার জন্য কথা বলছি আর আপনি আমাকে যখন গালাগালি করছেন, আপনাকে অভিশাপ দেব? না। আমি এখন ওই পর্যায়ে পৌঁছিনি আরকি। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। একজন লিখছেন সেলুট স্যার, সকালে নাস্তা করেছেন কি দিয়ে? হাবিব আহমেদ। সকালে মন খারাপ রে ভাই, আপনি কি বলবো? আমি এই তাকে এগুলো বলার দরকার নাই। রহস্যময় কিন্তু সূক্ষ্ম আলোচনা করে থাকেন আমাদের রনি ভাই। এরপরে আরেকজন আছেন, জয় হোক, বাংলাদেশের রাজনৈতিক দল গঠন আর হবে না। হবে না। তারপর শেষে যে দেশে হিরো আলম আর তরমুজ বিক্রেতা রনির পোস্টে লক্ষ লক্ষ ভিউ হয়, সে দেশে মব হচ্ছে, যোগ্যতা সেখানে আপনার কথা কে বুঝবে? আচ্ছা, যে দেশে আচ্ছা তরমুজ বিক্রেতা রনির, আচ্ছা এটি কি যে দেশে হিরো আলম আর তরমুজ বিক্রেতা রনির পোস্টে? আমি তরমুজ বিক্রি করি, যদি করতে পারতাম তো ভালো হতো। যে লোক তরমুজ বিক্রি করে সে যাক, মন খারাপ আর আপনাদের এগুলো কথা বলে এগুলো অন্য সময় হলে উত্তর দিতাম আরকি। তো যেটা বলছি যে দেখুন যে এখানে প্রথম হলো যুদ্ধের যে অবস্থা চলছে তাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইসরায়েল খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তাদের যে ত্রিমাত্রিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি তারা ছোট, ছোট মানে ক্ষেপণাস্ত্রের জন্য একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সেটা হলো আয়রন ডম। আর সেই যে উচ্চ মাত্রার অর্থাৎ মহাকাশ থেকে যে সকল আক্রমণ আসবে তার জন্য তাদের আরো ২ স্তরের যাকে বলে আকাশ প্রতিরক্ষা ব্যুহ রয়েছে।